এটা চাওয়ার কারণে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করলাম। এটা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাটা যদি নৈরাজ্য হয়, তাহলে 5ই আগস্ট এই দেশে সবচেয়ে বড় নৈরাজ্য হয়েছে। সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে মপতন্ত্র বন্ধ করতে হবে। এই অবশেষে ডক্টর ইউনূস সরকারের উপর অসন্তুষ্টি প্রকাশ করে মুখ খুললেন সাংবাদিক ইলিয়াস। তাদের উপর যে অভিযোগ দেওয়া হয়েছে তার নৈরাজ্য সৃষ্টি করে এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন ডক্টর ইউনূস সরকারের কোনো ক্ষমতা নেই, ডক্টর ইউনূস সরকারের মাজা ভেঙে দিয়েছে সেনাপ্রধান। দর্শক, তার আলোচনা শুনে বুঝতে পারবেন যে আসলে সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়ে বা বিএনপি জামাতের বিরুদ্ধে গিয়ে একদিনও ক্ষমতায় থাকার কোনো রকমের সুযোগ ডক্টর ইউনূসের নেই। চলুন আমরা ইলিয়াসের আলোচনা শুনব। আসসালামু আলাইকুম। গেল এক সপ্তাহ নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হলো। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা, যে কারণে আমিও ঠান্ডা মাথায় কিছু কথা বলি। ধরেন, আমরা গেল 10 মাসে এই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা করেছি, বিশেষ করে আসিফ নজরুল এবং ফারুকী। আমার মনে হয় বাংলাদেশে 99% মানুষের কেউই চায় না এই দুইজন মানুষ উপদেষ্টার পদে থাকুক। অনেক কারণ ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাট আমরা সামগ্রিকভাবে সরকারকে সহায়তা করতে চেয়েছি। অনেকের কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় সরকারকে বেকায়দায় ফেলার জন্য এগুলো বলেছি। সেটা প্রমাণ হয়েছে সব শেষ, যখন ডক্টর ইউনূসের পাশে কেউ ছিল না, তখন অন্তত আমি সহ বেশ কয়েকজন ছিল। আমরা দেশের বিশৃঙ্খলা চাই না। অনেক মানুষ, গতকালকে ভিপি নূর একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা বাইরে বসে থেকে কিছু ইউটিউবার ফেসবুকাররা নাকি দেশে নৈরাজ্য তৈরি করতে চাই। দেখেন, আমরা কি চেয়েছি গেল 10 মাসে? আমাদের যে দাবিগুলো ছিল, কি আমার উপদেষ্টা বানান এটা চেয়েছিলাম? আমার একটা কাজ দেন, অমুক ইয়ের জন্য টেন্ডার করেন, এগুলো না তো। আমরা চেয়েছি এই দেশে ভারতীয় যে আধিপত্য সেটা বন্ধ হোক। সন্তোষ, প্রথম আলোতে টিপু সুলতান, মতি, মাহফুজ, এরা সরব এই যে চক্র, যারা কিনা বাংলাদেশকে মিথ্যা জঙ্গি তকমা দেওয়ার জন্য 21শে আগস্ট থেকে শুরু করে রমনা, বটমূল সহ বিভিন্ন জায়গাতে এই যে নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর কাছে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে, এগুলোর বিচার চেয়েছি। এগুলোর বিচার চাইতে যাওয়ার কারণে আপনারা নিরীহ মানুষের উপরে সেনাবাহিনী, পুলিশ সম্মিলিতভাবে আপনারা করেছেন, হামলা করেছেন। আমরা এরকম চিত্র দেখতে চাইনি। আমরা চেয়েছি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব দোসররা আছে তাদেরকে সরান, সচিবালয়ের দোসররা আছে তারা সরান, পুলিশের কারা কারা আছে তাদেরকে সরান। আপনারা হত্যা মামলার আসামি পুলিশের যারা ছিল অনেককে আপনারা চাকরিতে গোপনে গোপনে চাকরিতে জয়েন করাচ্ছেন। আমরা এগুলি তো চেয়েছি, তাই না? আপনাদের খারাপ কিছু তো চাইনি, দেশের বিরুদ্ধে তো যাইনি। এখন এটা চাওয়ার কারণে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করলাম। এটা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাটা যদি নৈরাজ্য হয়, তাহলে 5ই আগস্ট এই দেশে সবচেয়ে বড় নৈরাজ্য হয়েছে। সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে মপতন্ত্র বন্ধ করতে হবে। এই যৌক্তিক আন্দোলনকে আপনি যেদিন মপতন্ত্র উল্লেখ করে তারপরে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেদিনে আপনার পুরো সরকারটাই মপতন্ত্রের ফসল হিসাবে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। আপনি আর দাঁড়াইতে পারেন নাই, পারবেনও না। এই সরকার এই মুহূর্তে ইউনূসের যে সরকার, একটা ভঙ্গুর একটা সরকার। যেই শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই। চাইলেও কিছু করতে পারে না, কোনো কিছুই
ন্যূনতম সংস্কারেও যদি বিএনপি জামায়াত বলে যে না, আমরা চাই না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি এটা করবেন। কেন হলো এরকম? আমাদের যৌক্তিক দাবিগুলোকে আপনারা মব হিসাবে করেছেন। করতে হবে কেন? আমরা যে দাবিগুলো করেছি 5 তারিখের পরে, সেই দাবির জন্য মানুষকে মাঠে নামতে হবে কেন? আপনি ওই ফেনীতে যান, নুসরাত হত্যাকাণ্ড, আল্লাহর কসম করে বললাম, যদি নুসরাত হত্যাকাণ্ডের 1 তিল পরিমাণ কোনো ঘটনা সত্য হয়ে থাকে, জীবনে কোনোদিন ভিডিও করব না। 2022 সালে এটা নিয়ে অনুসন্ধান করেছিলাম, সেটা 5 তারিখের পরে আরও একবার দিয়েছিলাম। আমি ওইটা নিয়ে এখন থরোলি কিছু কাজ করছি, একদম ফিল্ডে গিয়ে তারপরে কিছু কাজ করছি। ওইটা সময় পাই না, আপলোড দিতে পারছি না, ফাইনাল করতে পারছি না কাজটা। উচিত ছিল না 5 তারিখের পরে এরকম চাঞ্চল্যকর কিছু ঘটনা, যেগুলো জানে মানুষ। বাবুল আক্তার এখনো পর্যন্ত চাকরি ফিরে পায়নি। এখন পর্যন্ত এই কি বলে হুমায়ুন আজাদ, এই বদমাইশের মামলায় আলেমরা জেলে। এখন পর্যন্ত ওই কোথায় রমনা বটমূল, কোথাকার কোন এই জঙ্গি নাটক টাটক, এগুলির আসামিরা ইয়েতে বন্দি। 5ই মের ঘটনায় মামলায় আলেমরা বন্দি। বিএনপি জামাতের ছেলে পেলে এখন পর্যন্ত জেলখানায় বন্দি। কেন? এটার জন্য আন্দোলন করতে হবে? এটার জন্য আবার বিক্ষোভ করতে হবে, যমুনা ঘেরাও করতে হবে? কেন করেন নাই? অনেক কিছুই তো করতে পারেন। আপনারা নুসরাতকে কয়েক ঘন্টার ব্যবধানে জেল থেকে ছেড়ে দিতে পারেন। আপনারা মুন্নি শাহরে ধরার পরে 5 হত্যা মামলার আসামি মুসলেখা নিয়ে ছেড়ে দিতে পারেন। মানে এটা কি খেলা নাকি? যা মনে চায়, যেমন মনে চায় আপনার মন মতো করে আপনি চালাবেন, আর ওইভাবেই মানুষ হা করে দেখবে। আমরা এই 10 মাস যে ছোটোখাটো করেছে, যারা আমাদেরকে মনে করেছে আমরা সরকারের বিরুদ্ধে কাজ করেছি, এই গত 1 সপ্তাহে আমরা প্রমাণ করেছি যে যারা আমাদেরকে বলতো আমরা নৈরাজ্য তৈরি করতে চেয়েছি, তারাই ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি ন্যূনতম, ভাই আমি নির্বাচনের বিরুদ্ধেও না, বিএনপির বিরুদ্ধেও না, জামাতের বিরুদ্ধেও না, আমি চাই নির্বাচিত একটা সরকার। আমি কালকে নির্বাচন হলে আমি কালকেই খুশি। কিছু সংস্কার হওয়ার দরকার ছিল। কেউ যদি মনে করে যে আমরা সংস্কার চাই না, তাইলে আবার মনে করেন 2006 সালের মতো অবস্থা আসলো, মনে করেন বিএনপি আবার ক্ষমতায় আসবে, 5 বছর পরে শেষ হবে। বিএনপি নির্বাচন দেবে কিভাবে? বিএনপি যদি একজনকে সিইসি করে, সেটা জামাত ইসলাম মানবে না, আপনি মানাবেন কিভাবে? সংকট আবার আসবে, তাহলে সেই সংকটের জন্য আপনি করলেন কি? আমার কথা হলো, সংস্কার ইউনূস একা করুক আর সবাই মিলেমিশে করেন। করতে তো হবে সংস্কারটা, এটা ছাড়া তো যাইতে পারবেন না। নির্বাচন আমিও চাই, বিএনপির মতো আমিও চাই, নির্বাচন নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই সরকারের যে কাজগুলো, যেটা তাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো তাদের শেষ করতে হবে। তার আগে যদি আপনি নির্বাচন দেন, একটা দল ক্ষমতায় আসবে, সমস্যাগুলো আগের মতোই হবে। তো আমরা ইউনূসের পাশে দাঁড়িয়েছি কি, যে ইউনূস যদি নাকি এই মুহূর্তে না থাকে, তাইলে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে আমাদের এই দেশটা সংকটের মধ্যে পড়বে। যেই সুবিধাটা ভারত নেবে, আওয়ামী লীগ নেবে। আমরা এই কারণে চেয়েছি যে ইউনূস অন্তত এই সময়টাতে থাকুক, ইউনূসের পাশে এসে দাঁড়িয়েছি, প্রমাণ করেছি আমরা দেশের নৈরাজ্য চাই না। অথচ এই ইউনূস সরকার, আমার মতো একজন ব্যক্তি, আমি কয়েকবার এই সোশ্যাল মিডিয়াতেও বলেছি, আমার মামলাগুলো করে নাই, কেয়ার করি না। আমি মামলা নিয়ে আমি কিছুই করি না। আমার অনেকে আমার মামলার কাগজ চায়, মানে আমার ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অনেকে চায়, ভাই দেন আমি মামলাগুলো করি। না, সরকারের করতে হবে এটা। আমি যদি কালকে দেশে যাই, এই আসিফ নজরুলের বাপের ক্ষমতা আছে, ও আমার পুলিশ দিয়ে জিজ্ঞেস করবে, ভাই আপনার মামলা কি কি আছে, ওর বাপের ক্ষমতা আছে, ও আমারে ধরে নিয়ে যাবে। এত সোজা না। কিন্তু উচিত ছিল এই সরকারের আমারে জিজ্ঞেস করা যে ভাই তোমার মামলাগুলো কি। আমাদের কোনো অবদান নাই। এই যে সরকার এসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই, কিছুই করি নাই, জিজ্ঞেসও করেন নাই। কেন করেন নাই? কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন
তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে। এমনকি আমি ছাত্রদের ব্যাপারেও আমার অনেক অভিযোগ আছে। আপনাদের সাথে যারা মাঠে ছিল তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন, এটা করার ঠিক হয় নাই। আমি মনে করি তাদের অভিশাপে আজকের এই অবস্থা, এগুলো ঠিক করা উচিত ছিল। তো অনেক অভিযোগ আছে। ইউনূস সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার, এই দেশের মানুষ দিয়েছে এই সরকারকে, সেই সুযোগটা কাজে লাগান। আমার মনে হয় গত 5 তারিখের আগ থেকে আজকে পর্যন্ত এই 10 মাসে যদি আমি হিসেব করি, তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ হয় নাই। দুর্নীতি, লুটপাট বরং আগের চাইতে আরও বেশি হচ্ছে। এখন সমস্যাটা হয়েছে যে কয়দিন থাকবো, যা পাই তাই খাই, যে যারে দিয়া পারে। আওয়ামী লীগের কাছ থেকেও নেয়, বিএনপি জামাতের এরাও অনেকের কাছ থেকে আছে, ছাত্রদের মধ্যে অনেকে আছে। মানে দেশটা আসলে কারোরই না। মনে হয় এটা একটা ওই যে প্রবাসী স্ত্রীদের মতো বলে না যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ, গরিবের সুন্দরী বউয়ের মতো অবস্থা। তো এখন এই যে গরিবের সুন্দরী বউরে নিয়ে যে যেমনে পারে টানাটানি করে খাচ্ছে, এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছিল। এখন আমরা যদি এগুলি নিয়ে কোনো কথা বলি, তাইলে এরে নিয়ে বললে এই নাখুশ, ওরে নিয়ে বললে ওই নাখুশ, না বললে যদি খুশি থাকেন তাহলে ভালো, বলবো না আস্তে আস্তে, সমস্যা কোথায়? এখনো পর্যন্ত আমি তো ভাই কোনো গণমাধ্যম না। আমার হাতে যতগুলো নিউজের মানে অনুরোধ বলেন, পরামর্শ বলেন বা যেভাবেই বলেন, যতগুলো মানে লাইন আপ আমার হাতে, আমি পারি না। আমার নানান কাজ টাজ করে এইটার পিছনে সময় দিতে পারি না। ওইভাবে একটা নিউজ করতে আমার 15 দিন, 20 দিন, 1 মাস সময় লাগে, দেবো কেমনে? কিন্তু যেই জিনিসগুলো আমার কাছে আসে, এটা আমার কাছে আসার কথা না। বাংলাদেশে ভাই এত শত শত গণমাধ্যম, আমার কাছে আসবে কেন? আমার একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল, আপনার টেলিভিশন আছে, পত্রিকা আছে, সেখানে যায় দেয় না ভাই, আমাদের এগুলি শোনে না। এই ধরেন প্রথম আলোর নিয়ে সাজরে হকের যেই প্রোগ্রামটা, এটা তো আমার কাজ না। বাংলাদেশে অনেক ক্রাইম প্রোগ্রাম আছে, অনেক অনুসন্ধানী প্রোগ্রাম আছে, নিউজ আছে, আপনারা করে না তারা, এখনো আমাদের কাছেই আসে। তো এই যে অবস্থা চলছে, এটা যদি চলে, ডক্টর ইউনূস গত সপ্তাহে বিপদে পড়ার পরে আপনারা দেখেছেন না, অনেকেই কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে। কেউ যদি মনে করে এই দেশের মানুষ খুব স্মার্ট, এটা আমার মনে হয় আমার চাইতে তারেক রহমান অনেক ভালো জানে যে 5 তারিখের আগের থেকে 5 তারিখের পরে তার কাছে দেন দরবারের সংখ্যা কি পরিমাণে বেড়েছে। আমার মতো ক্ষুদ্র মানুষ হালকা টের পাই। সারাদিন এই যে 2 ফোন মনে করেন যে সামনে নিয়ে বসে আছি, মানে বেজেই যাচ্ছে আর কি। তো এই দেশে মানুষ খুব স্মার্ট। যখন দেখবে যে আপনি একটু সুবিধাজনক জায়গায় আছেন, আপনারা তেল মারবে, সুন্দর করে তেল দিবে। সুযোগটা যখন চলে যাবে না, এই লোকগুলি আপনার চোখের উপরে সবকিছু পাল্টাই দিবে। তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলোরও দেখে একটু শিক্ষা নেওয়া। যা হলো 15 বছরে, এই জুলাই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো, তাদের এখন যে পরিণতি, এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন, ব্যবসায়ী সবাই একটু হুঁশ ফিরবে। আল্লাহর ওয়াস্তে মাথা ঠান্ডা করেন ভাই। টাকা পয়সা কামাইতে পারবেন, এত পাগল হয়ে যায় না, এত বেহুশ হয়ে যায় না টাকা পয়সা কামানোর জন্য। যারা রাজনীতি করেন ভাই, আপনাদের জন্য এই দেশের নিয়মটাই এইভাবে করে দেওয়া আছে, কাঠামোটাই তৈরি করা। আপনি আপনার পকেটে টাকা ঢুকবে, টেনশন করেন, এত খাওয়ার জন্য পাগল হয়ে যান না, উতলা হবেন না। টাকা পাবেন, ধৈর্য ধরেন, দেশের স্বাধীনতাটা অন্তত অক্ষুণ্ণ রেখে তারপরে যা করার করেন। আমাদের নিয়ে যা মনে চায় বলতে পারবেন, অনেকের অনেক অভিযোগ থাকতে পারে। ভাই, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যদি নিজের জীবন দিতে হয়, এটা যেদিন প্রয়োজন হবে সেদিন দেখবেন ইলিয়াস সত্য কথা বলেছিল না মিথ্যা বলেছিল। কোনো স্বার্থটার্থ নিয়ে যদি নাকি কোনো কিছু করার চেষ্টা থাকতো, অনেক স্বার্থ নেয়ার অফার পেয়েছে এই গত 10 মাসে, সেখানে যায়নি। আল্লাহ যেন ওই রাস্তায় নাও নেয় কোনো দিন। তো আমি অত ক্ষমতাশালীও না, এটা হচ্ছে সমস্যা। কিন্তু আপনারা যারা ক্ষমতায় আছেন,
যাদের কথায় অনেক কিছু হয়, যাদের সেই সুযোগ আছে, আপনারা যদি নাকি এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাইতে না চান, সেই পদক্ষেপ যদি না নেন, তাহলে এই দেশটা আসলে আলটিমেটলি থাকবে না। আমাদের রাজনীতিবিদ, আমরা দেখছি কয়েকজন রাজনীতিবিদের যে অবস্থা, বিশেষ করে সালাউদ্দিন যেভাবে উঠে পড়ে লেগেছে, এটা খুবই সন্দেহজনক। আরেকজন আছে গয়েশ্বরচন্দ্র রায়, 500 টাকার মাল এটা। এই মাল আজ থেকে 3 বছর আগে আমার পরিচিত এক বিএনপি নেতা, সে বলছিল যে ভাই বিকাশে টাকা চায়, রিক্সা ভাড়া নাকি তার নাই। এই ধরনের মাল, এগুলোরে তো রয়ের তো ধরেন টাকা কোটির নিচে দেয় না, যা বলবে ও যদি বলে রয়েরে বলে 5 আইটা দেও, 5 আইটা দেবে। এই ধরনের লোকজন হইতে আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে। বিশেষ করে বিএনপি জামাত এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল, তাদেরকে যেন রক্ষা করে। আর ছাত্রদের প্রতি সবশেষ যে অনুরোধটা থাকবে, ভাই আপনারা বিএনপি জামাত এখন যতই মানে চ্যাটাং করুক না, 2 দিন আগে রাস্তায় বের হইতে পারে নাই, আপনাদের কারণে তারা বের হতে পেরেছে, আপনাদের প্রতি সম্মান আছে। আমারে বিএনপি কষ্ট পাক আর জামাত কষ্ট পাক, আমি আমার মৃত্যু পর্যন্ত আপনাদের প্রতি রেসপেক্টটুকু দেখায় যাব। যদি না আপনারা প্রথম আলো, ডেইলি স্টার আর এই ভারত আওয়ামী লীগ এদের কাছাকাছি না যান, সারা জীবন দেখা আসবে আপনাদের প্রতি রেসপেক্টটা। আপনার কাছে অনুরোধ, আপনারা প্রয়োজনে দল বাদ দিয়ে দেন, রাজনীতি বাদ দিয়ে দেন, তারপরে মানুষ যেই কথাগুলি বলতে যায়, যেই কথাগুলো বলার কারণে আপনাদের পেছনে সারা দেশের মানুষ নেমে এসেছিল, সেই কথাগুলো আপনারা আবার বলেন, সেই কাজগুলো আবার করেন, দেখবেন আপনাদের পেছনে মানুষ আবারও থাকবে। যা চান ভাই, রাজনীতি বড় জিনিস না। আপনার রাজনীতি করে ক্ষমতায় আসতে হবে এটা বলেন। যদি মনে করেন আসলে মানুষের সেবা করতে চান, ভালোবাসা পাইতে চান, তাহলে আমার মনে হয় ওই জায়গায় আবার ফের নজর দেন। সেটা যদি করেন, এই দেশের মানুষের ভালোবাসা আবারও পাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দর্শক, ইলিয়াসের আলোচনা শুনেছে, আসলে বুঝতে পেরেছেন আসলে যদি বিএনপি জামাতটা ক্ষমতা থাকতে পারবে না, সেনাপ্রধান না চাইলে ক্ষমতা থাকতে পারবে না, কিন্তু এই যে সাহসটা, এই যে নড়বড়ে অবস্থাটা ডক্টর ইউনূসের, এটা কেন হলো? এটা শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য এটা হয়েছে। আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মচারী, সচিবালয়ে হোক, উপদেষ্টায় হোক, বিভিন্ন জায়গায় এগুলো যে পরিবর্তন করা হতো, সেনাপ্রধান রাষ্ট্রপতিকে পরিবর্তন করা হতো, সব কিছু ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু এই মানুষগুলো 5 আগস্টের পর থেকেই এই কথাগুলো বলেছেন, কিন্তু আসলে শোনা হয়নি। এখন সেটার ফল ভোগ করতেছে ডক্টর ইউনূস সরকার। আসিফ নজরুল্লাহ শুনেনি, কিন্তু তারা এখন সেটা ভোগ করতেছে। তাদের ক্ষমতায় থাকতে হলে কত বৎসনা, কত কুৎসা শুনে ক্ষমতা থাকতে হচ্ছে।